আপনার কি বারবার আইভিএফ বা এক্সি ফেইল্ড হচ্ছে? এক্ষেত্রে আমাদের দেশে বর্তমান অ্যাডভান্স টেকনোলজি যেগুলো আছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের, একই সাথে পিআরপিটাকে আমরা এক্সপেরিমেন্টালি এখন ব্যবহার করছি। পিআরপিটা হচ্ছে প্ল্যাটেলেট রিচ প্লাজমা, মানে যে পেশেন্টকে আমরা এটা অ্যাপ্লাই করব সেই পেশেন্টের ব্লাড থেকেই এটা তৈরি করা হয়। আচ্ছা, পিআরপি থেরাপি কিন্তু বাইরের কান্ট্রিতে বেশ আলোচিত এবং বহুল প্রচলিত একটা ব্যাপার, কিন্তু আমাদের দেশে আমরা নতুনভাবে এটা এক্সপেরিমেন্টালি শুরু করেছি। এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, ভ্যাজাইনা, ইউট্রাস, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি। আল্ট্রাসাউন্ড গাইডেড নিডেল দিয়ে আমরা 1 to 3 ml পিআরপি ইনজেক্ট করি কোথায়? ওভারিতে। এটা হচ্ছে ইন্ট্রা ওভারিয়ান প্রসিডিউর। আপনার কি বারবার আইভিএফ বা এক্সি ফেইল্ড হচ্ছে? এক্ষেত্রে আমাদের দেশে বর্তমান অ্যাডভান্স টেকনোলজি যেগুলো আছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের, একই সাথে পিআরপিটাকে আমরা এক্সপেরিমেন্টালি এখন ব্যবহার করছি। ধারণা করা হয় এই পিআরপি প্রসিডিউরের মাধ্যমে এগ কাউন্ট এবং কোয়ালিটি ইমপ্রুভ হয়, এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি বাড়ে এবং এন্ডোমেট্রিয়াল লাইনিংয়ের থিকনেসটা বাড়ে যেখানে এমব্রায়ো বা ভ্রূণটা বসে। একই সাথে অনেক সময় দেখা যায় বারবার ইমপ্লান্টেশন ফেইলিউর হচ্ছে। এখন আমি আসি এই পিআরপি প্রসিডিউরটা কি। পিআরপিটা হচ্ছে প্ল্যাটেলেট রিচ প্লাজমা, মানে যে পেশেন্টকে আমরা এটা অ্যাপ্লাই করব সেই পেশেন্টের ব্লাড থেকেই এটা তৈরি করা হয়। এক্ষেত্রে একটা সুবিধা আছে, রিয়েকশনের সুযোগ নেই এবং এখানে আমরা ধারণা করি এই পিআরপিটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে গ্রোথ ফ্যাক্টরটা রিলিজ হয় এবং সেটা ইনিশিয়েট করে বা ইমপ্রুভ করে এগ কাউন্ট, কোয়ালিটি এবং এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটিকে বাড়ায়, একই সাথে এন্ডোমেট্রিয়াল লাইনিংয়ের থিকনেসটা বাড়ায়, যার জন্য আইভিএফ বা ইক্সি এর সাকসেস রেটটা অনেক বাড়ে বা ফেইল্ড হওয়ার চান্স কমে যায়। এখন আমি আসি যে এগ কাউন্ট এবং কোয়ালিটি বাড়ানোর ক্ষেত্রে এই পিআরপি প্রসিডিউরটা আমরা কিভাবে ইউজ করি। পদ্ধতিটা দুই রকম, একটা হচ্ছে ইন্ট্রা ওভারিয়ান প্রসিডিউর আর একটা হচ্ছে হাই ভলিউম ইন্ট্রা ইউটেরিয়ান প্রসিডিউর। আমি এখন আসি ইন্ট্রা ওভারিয়ান প্রসিডিউর। তার মানে এখানে 1 মাস বা 2 মাস বা 3 মাস, মানে আমি যখন আইভিএফ বা ইক্সি এর স্টিমুলেশন শুরু করব তার 1 থেকে 3 মাস আগে এই পদ্ধতিটা করা যেতে পারে। এক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে 1 থেকে 3 ml পিআরপি নেওয়া হয় এবং সেটা আন্ডার অ্যানেস্থেসিয়ার মাধ্যমে আল্ট্রাসাউন্ড গাইডেড একটা নিডিলের মাধ্যমে ভ্যাজাইনাল অল দিয়ে সেটা ওভারিতে ইনজেক্ট করা হয় এবং এই পিআরপি সেটা হচ্ছে ওভারির ভিতরে ডিপোজিট হয় এবং এখানে গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়ে সেটা কি করে এগের কাউন্ট এবং কোয়ালিটিকে ইমপ্রুভ করে। আরেকটা হচ্ছে হাই ভলিউম ইন্ট্রাইউটেরিয়ান পিআরপি। এখানে কি করা হয় যে 8 to 10 ml পিআরপি একটা সিলিকন ক্যাথেটার যেটার বেলুন আছে ইউট্রাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেটা স্লোলি সেখানে 8 to 10 ml পিআরপি দেওয়া হয়, যেটা কি হয় ইউট্রাস থেকে টিউব থেকে ওভারিতে গিয়ে পড়ে এবং একইভাবে কাজ করে। আমি এখন দেখাই একটু প্রসিডিউরটা। এই যে এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, ভ্যাজাইনা, ইউট্রাস, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি। এখানে যেটা করা হয় আল্ট্রাসাউন্ড গাইডেড নিডেল দিয়ে আমরা 1 to 3 ml পিআরপি ইনজেক্ট করি কোথায়? ওভারিতে। এটা হচ্ছে ইন্ট্রা ওভারিয়ান প্রসিডিউর। আরেকটা হচ্ছে এই যে ক্যাথেটার, সিলিকন ক্যাথেটার, যেটা হচ্ছে একটা বেলুন আছে। এটা কি করা হয় এই ক্যাথেটারটা ভ্যাজাইনা দিয়ে ইউট্রাসের ভিতরে দেওয়া হয় এবং 8 to 10 ml পিআরপি এখান থেকে স্লোলি পাস করা হয়, যেটা ইউট্রাস হয়ে ফ্যালোপিয়ান টিউব হয়ে ওভারির উপর পড়ে। এখন আমি আসি এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি এবং এন্ডোমেট্রিয়াল লাইনিং ইমপ্রুভ করার জন্য পিআরপিটা কিভাবে ব্যবহার করা হয়। এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি বাড়ানোর জন্য আমরা যে এমব্রায়ো ট্রান্সফার করি তার 48 ঘন্টা আগে 3 to 5 ml যে পিআরপি আছে সেটা আইওআই ক্যাথেটার, এখানে দেখা যাক এটা হচ্ছে আইওআই ক্যাথেটার। এই ক্যাথেটার দিয়ে এই ক্যাথেটারের মাধ্যমে সেটা হচ্ছে ভ্যাজাইনা দিয়ে ইউট্রাসে প্রবেশ করানো হয় এবং 3 to 5 ml পিআরপি সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ভিতরেই পুশ করা হয়। ধারণা করা হয় এটা থেকে এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি বাড়ে, যার জন্য ইমপ্লান্টেশন ফেইল্ড হওয়ার চান্স কমে যায়। অনেক পেশেন্টের আছে যে এন্ডোমেট্রিয়াল লাইনিংটা থিন,
বা অ্যাশারম্যান সিনড্রোম থাকে, সেক্ষেত্রে তাদের গুড কোয়ালিটির এমব্রয় তৈরি হতে পারে, বাট যখন এমব্রয় ট্রান্সফার করার আমরা প্ল্যান নিই তখন এন্ডোমেট্রিয়ামের লাইনিংটা ঠিক হয় না বা প্রপার হয় না যেখানে ভ্রূণটা বসতে পারবে। সেক্ষেত্রে পিআরপিটা আমরা এক্সপেরিমেন্টালি ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা প্রথমেই যখন ইনিশিয়ালি দেখব যে এন্ডোমেট্রিয়াল লাইনিংটা এত আছে, দেন তখন আমরা একটা পিআরপি ওখানে ইনজেক্ট করব। তারপর হচ্ছে 72 আওয়ার্স পরে আমরা আবার পিআরপিটা ব্যবহার করব। এখানে আমরা যদি দেখি যে ইমপ্রুভ করেছে, দেন তখন আমরা এমব্রায়ো ট্রান্সফারের জন্য পেশেন্টকে রেডি করব। আচ্ছা, পিআরপি থেরাপি কিন্তু বাইরের কান্ট্রিতে বেশ আলোচিত এবং বহুল প্রচলিত একটা ব্যাপার, কিন্তু আমাদের দেশে আমরা নতুনভাবে এটা এক্সপেরিমেন্টালি শুরু করেছি। কারো কারো ক্ষেত্রে রেসপন্স খুব ভালো, কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো রেসপন্সই করে না। সুতরাং আমি একটু যদি সামারাইজ করি যে পিআরপি থেরাপিটা কিন্তু আমরা সব পেশেন্টের জন্য ব্যবহার করছি না। কাদের ক্ষেত্রে ব্যবহার করছি? যাদের বারবার ইমপ্লান্টেশন ফেইল্ড হচ্ছে বা বারবার ইক্সি বা আইভিএফ ফেইল্ড হচ্ছে, এবং এমব্রায়ো ট্রান্সফারের জন্য যাদের এন্ডোমেট্রিয়ামটা প্রপার হচ্ছে না বা লাইনিংটা বাড়ছে না, থিকনেসটা বাড়ছে না। আরেকটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়। আবার অনেক পেশেন্টে দেখা যায় যে প্রিমেসের ওভারিয়ান ফেইলুর, মানে 40-এর আগেই অনেক এগ কমে গিয়েছে, 34, 35, 36 বয়স, বাট এগের কাউন্ট অনেক কম, এমএইচ 0.02, 0.01। সেক্ষেত্রে আমরা পিআরপিটা ব্যবহার করে দেখতে পারি। যে আমরা ধারণা করি এখানে পিআরপিটা যদি ব্যবহার করা হয় তাহলে এগের কাউন্ট এবং কোয়ালিটি ইমপ্রুভ হতে পারে। ধন্যবাদ সবাইকে।